এবার ভারত সীমান্তের ৫০ কিলোমিটারের মধ্যে নীলফামারীতে ১,০০০ শয্যার হাসপাতাল বানাচ্ছে চীন। ২,৫০০ কোটি টাকার বিশাল ওই প্রকল্পে প্রায় পুরোটাই বিনিয়োগ করবে দেশটি। এরই মধ্যে প্রকল্পের জন্য জমি বুঝিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। জানুয়ারি থেকে শুরু হওয়া ৩ বছর মেয়াদী ওই প্রকল্প একনেকে উঠছে রোববার। ইমদাদ হোসেনের বিশেষ রিপোর্ট। উত্তরের মুঙ্গাপীড়িত অঞ্চল নীলফামারী। এই শহরের বিজিবি ক্যাম্প ঘেঁষা এই জমিতে গড়ে উঠছে ১,০০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল। বরাবরই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এই অঞ্চলের মানুষের জন্য একরকম আশীর্বাদ। আর এই বিশাল প্রকল্প বাস্তবায়নে বড় অঙ্কের অর্থ, প্রযুক্তি আর চিকিৎসা বিজ্ঞানের সমস্ত সহযোগিতা নিয়ে এগিয়ে আসছে চীন। যে জায়গাটি একদম সম্পূর্ণ রেডি অবস্থায় আছে, আমাদের একদমই খাস জায়গা পুরোটাই, এবং এটা হাইওয়ের পাশে লাগোয়া, এর পাশাপাশি রেলওয়ে স্টেশনও আছে পাশে, এবং একদম শহরতলিতে আমাদের জেলা শহর থেকে ৮ কিলোমিটার দূরে, এবং সৈয়দপুর যে এয়ারপোর্ট আছে এয়ারপোর্ট থেকে ১৫ কিলোমিটার দূরে। তো সব মিলিয়ে এই এলাকায় এই ধরনের একটা হাসপাতাল প্রয়োজন। আমাদের উত্তরাঞ্চলে চিকিৎসা ব্যবস্থার ওইভাবে ভালো কোনো হাসপাতাল নেই। একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল হলে এই এলাকার জনগণ, পাশাপাশি এই দেশের জনগণ, আমরা আশা করছি যদি আন্তর্জাতিক মানের হয় তাহলে হয়তো পার্শ্ববর্তী দেশ থেকে অন্যরাও এসে এখান থেকে চিকিৎসা সেবা পাবে। এরই মধ্যে প্রকল্পের প্রস্তাবনা প্রস্তুত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী ২,৩০০ কোটি টাকা ব্যয়ের বিশাল এই হাসপাতাল নির্মাণে সিংহভাগ বা ৯৭% বিনিয়োগ করবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি। বিভিন্ন সুবিধা নিয়ে গড়ে ওঠা এই হাসপাতাল নির্মিত হবে আগামী ৩ বছরে, যা নিয়ে আনন্দিত এলাকার সাধারণ মানুষ। আমরা ইন্ডিয়ায় সাধারণত যেতে চাই আর কি, এবং ইন্ডিয়ার খরচটাও স্বল্প। চীন বাংলাদেশ যে ফ্রেন্ডশিপ হসপিটাল এখানে যদি হয়, সেদিক থেকে এই উত্তর ইপিজেডের যারা বিনিয়োগকারী তারাও এখান থেকে তাদের সেবাটা পাবে। যে সরকারি আসুক না কেন, আমি মনে করি যে এই প্রকল্পটা এখানেই বাস্তবায়ন হবে, এবং এই ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি হবে বলে আমি মনে করি না, এবং হওয়া উচিত হবে না। দেশের টাকা দেশে থাকলে অর্থের উন্নয়ন হবে এবং ইন্ডিয়ায় যেতে হবে না। এখানে আন্তর্জাতিক মানের একটা হাসপাতাল হলে আমাদের ইন্ডিয়ার নির্ভরতা কমবে। প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, রংপুর ও ঢাকার হাসপাতালের উপর চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখবে এই প্রকল্প, যাতে থাকবে আইসিইউ, সিসিইউ ও ডিজিটাল স্বাস্থ্যসেবার মতো উন্নত ব্যবস্থা। সাশ্রয়ী ও সহজ সেবা নিশ্চিতের মাধ্যমে এ অঞ্চলে সুস্থতার হার বাড়ানোও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। সিভিল সার্জন জানান, প্রকল্প বাস্তবায়ন হলে তা এলাকার সার্বিক স্বাস্থ্যসেবায় আনবে বড় পরিবর্তন। চাইনিজ হসপিটাল বা এখানে হলে ওখানে উপকৃত হবে, এই রোগীগুলো ওখানে আমরা রেফার করতে পারবো, রংপুরে যাবে না। যেহেতু এই এলাকার মানুষ কিছুটা হলেও ওইভাবে উন্নত হয়নি, এখনও হতদরিদ্র মানুষ আছে, তাদের স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করার জন্যই এই এলাকাটা বেছে নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রকল্পের আর্থিক যাচাই বাছাই সম্পন্ন করেছে সংশ্লিষ্ট বিভাগ। সময়মতো বাস্তবায়ন ও দ্রুত সেবা চালুর জন্যও নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা, যা পাশ হতে পারে ২৫ জানুয়ারির একনেক সভায়। তারা এখানে একটা হাসপাতাল তৈরিতে ইনভেস্ট করছে, সেখান থেকে তারা যে আয় হবে সেটা হয়তো তারা নিয়ে যাবে, বিনিময়ে বাংলাদেশ সার্ভিস পাবে, টেকনোলজি ট্রান্সফার হবে, মেডিকেল টেকনোলজি ট্রান্সফার হবে। তো আমরা তো চাচ্ছি যে স্বাস্থ্য খাতে আরও বিদেশি বিনিয়োগ আসুক, এটাকে এফডিআই হিসেবে ধরা যেতে পারে। এ সংক্রান্ত পটভূমিতে বলা হয়, নীলফামারীর জনসংখ্যা প্রায় ২১ লাখ, যাদের জন্য নেই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা। দেশের পিছিয়ে পড়া অঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে ২,৩০০ কোটি টাকার এ প্রকল্প, যাতে উপকৃত হবেন উত্তরাঞ্চলের মানুষ। তবে রাজনৈতিক কিংবা ভূ রাজনৈতিক কোনো সংকটের প্রভাব যাতে এতে না পড়ে, সে প্রত্যাশা এ অঞ্চলের জনগণের। ইমদাদ হোসাইন, ৭১, নীলফামারী। নির্বাচনী ট্রেনে বাংলাদেশ প্রচারণায় প্রার্থীরা শঙ্কা নেই, তাই ইতিবাচক হাওয়া লেগেছে পুঁজিবাজারে। সপ্তাহ ব্যবধানে ৩.৫% বা ১৪০ পয়েন্ট বেড়েছে প্রধান সূচক। প্রায় ১,০০০ কোটি টাকা বেড়ে লেনদেনও ছিল বেশ। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে পুঁজিবাজারে বিনিয়োগমুখী করতে হলে সুদৃষ্টি দিতে হবে নির্বাচিত সরকারকে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। জুলাই অভ্যুত্থানের পর ভঙ্গুর পুঁজিবাজার নিয়ে নতুন করে স্বপ্ন দেখেন লোকসানে থাকা বিনিয়োগকারীরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাড়তে থাকে সূচক ও লেনদেন, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। আরও খারাপ হয় বাজার পরিস্থিতি। নির্বাচন নিয়ে শঙ্কা দূর হওয়ায় আবার আশা জাগছে পুঁজিবাজারে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির তথ্য বলছে, গত সপ্তাহে ১৪০ পয়েন্ট বা প্রায় ৩.৫% বেড়েছে প্রধান সূচক।
অবস্থান করছে ৫,১০০ পয়েন্টে। গড় লেনদেন ছিল ৫৭৫ কোটি টাকার উপরে। ৫ কার্যদিবসে ৯৭৯ কোটি টাকা বেড়ে মোট লেনদেন দাঁড়ায় ২,৮৭৯ কোটি টাকা। যে গত 15 মাসে প্রোগ্রেসের মধ্যে মার্কেট ডিসিপ্লিন বেড়েছে, বাট মার্কেট অ্যাবসলিউটলি পারফেকশনে কখনোই যাবে না, কিছু ইনডিসিপ্লিন মার্কেটে থাকবে। তো সেটা আমরা মোটামুটিভাবে স্টাবলিশ করতে পেরেছি যে এখন মার্কেট ইজ মোর ডিসিপ্লিন দ্যান বিফোর। বাট 15 বছরের একটা ইনডিসিপ্লিন সিস্টেম থেকে বেরিয়ে আসাটাও একটা সহজ ব্যাপার না। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৩০৯টির, কমেছে ৪১টির আর অপরিবর্তিত ছিল ৩৮টির। এ সময় লেনদেন বেশি বেড়েছে সাধারণ বীমা খাতে ১১৭%। লেনদেন ৫০৫ কোটি। ৪৬৪ কোটি টাকা লেনদেনে তালিকায় দ্বিতীয় ছিল ওষুধ খাত। সব মিলিয়ে ২১টি খাতের মধ্যে ইতিবাচক ছিল ১৯টি খাতের প্রতিষ্ঠান। তবে খুব একটা বাড়েনি ডিএসইর বাজার মূলধন, মাত্র ৬,৫০০ কোটি টাকা বেড়ে পরিমাণ এখন ৬,৯০,০০০ কোটি টাকা। We see a new government in power, our first and foremost priority will be given to the compliance. যে এই বাজারকে একটা আন্তর্জাতিক মানের বাজার যদি করতে হয়, অন্তত রিজিওনাল স্ট্যান্ডার্ডও যদি করতে হয়, সেখানে আমাদের কমপ্লায়েন্সটা অনেক বেশি স্ট্রিক্ট করতে হবে, ভিজিলেন্ট করতে হবে, এফেক্টিভ করতে হবে। সাপ্তাহিক লেনদেনে শেয়ারের দাম বৃদ্ধিতে ৫ কোম্পানির ৫টিই ছিল জেড ক্যাটাগরির। মইনুল হাসান, ৭১, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে মূল্যস্ফীতির পারদ কিছুটা কমেছে, তবে তা এখনও চড়া। নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে অনেক নিত্যপণ্য। এমন পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল কার্যকর হলে আবারও উস্কে যেতে পারে বাজার পরিস্থিতি, আর এর দায় সাধারণ ভোক্তার কাঁধে পড়বে বলে মত কনজিউমার্স অ্যাসোসিয়েশন ক্যাবের। রাকিব হোসেনের রিপোর্ট। দীর্ঘ সময় ধরে নিত্যপণ্যের চড়া দরের চাপে ভোক্তা। গণঅভ্যুত্থান পরবর্তীতেও যেখানে খুব একটা পরিবর্তনের ছোঁয়া লাগেনি, উল্টো বেসরকারি খাতের বহু মানুষ কর্ম হারিয়ে এখন দারিদ্র্য সীমার নিচে বাস করছে। অনানুষ্ঠানিক খাতের যাদের আয় নিম্ন, তারাও আছে নানামুখী সংকটে। সংসার কিনে রকমের জীবন বাঁচাইতেছি আর কি, এক তো খায়া এক তো না খায়া, এরভাবে জীবন বাঁচাইতেছি। কাজ না থাকলে ইনকাম নাই, আর যদি অসুখ হয় মনে করেন ওই যে যেমন কামাইছি এগুলো আবার ওই অসুখের দিকে দিয়ে শেষ করতে হয়। সরকার আসলে সবাইকে নিয়ে চিন্তা করা দরকার, একটা মহলকে নিয়ে শুধু চিন্তা করলে তো হবে না। একদিকে সার, বীজ আর কীটনাশকের দামে বাড়ছে স্থানীয় কৃষি পণ্যের দর, অন্যদিকে আমদানি পণ্যের উচ্চ শুল্ক, আর মাঝে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বিশৃঙ্খলা। ফলে নিত্যপণ্যের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে বড় জনগোষ্ঠীকে। মানবতার জীবনযাপন করছে যাদের চাকরি নাই, আর যাদের চাকরি আছে তারা কোনো রকম চলতে পারছে। সুবিধাজনক অবস্থা হলো ব্যবসায়ীরা, তারা সিন্ডিকেট করে দেয়, সিন্ডিকেটের মাধ্যমে বাস সব কিছু হয়ে যায়। নিম্ন কর্মচারী আছে তাদের জন্য যুক্তি আছে, উপর লেভেলে যারা আছে তাদের জন্য কোনো যুক্তি নাই। বাজারে শৃঙ্খলা কিংবা পণ্যের দরে লাগাম টানা না গেলেও সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুপারিশ এসেছে পে কমিশন থেকে, জানিয়ে অসন্তোষ খোদ উপদেষ্টারাও। ক্যাবের সভাপতির মতে নতুন পে স্কেল কার্যকরের ধাক্কা আসবে ভোক্তাদের কাঁধে। এ নিয়ে সরকারের প্রস্তুতি চোখে পড়ার মতো নয়। সরকারি কর্মচারীদের যখন বেতন বৃদ্ধি হবে তখন কিন্তু বাজারে একটা অস্থিরতা থাকে, যে অনেক বেশি বেতন পাচ্ছে দেখে আপনার তখন বাজার আবার একটা অস্থিরতা হতে পারে। তো সেই জায়গায় আসলে আমাদের দরকার হলো যে কঠোর এটি মনিটরিং করা। আওয়ামী লীগ সরকারের সময় 2 অঙ্কের ঘর পেরিয়ে যায় মূল্যস্ফীতি। অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগে তা 1 অঙ্কে নামলেও সন্তোষজনক নয়, যদিও শ্রীলঙ্কা সহ অনেক দেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফলতা দেখিয়েছে। রাকিব হোসেন, ৭১, ঢাকা। আবারও বিশ্ববাজারে রেকর্ড উচ্চতার স্বর্ণের দাম 24 ঘন্টায় 1.5% বেশি বেড়ে আউন্স প্রতি উঠেছে $4,990। চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা, চতুর্থ প্রান্তিকে মার্কিন ফেডের হার হ্রাসের সংখ্যায় ডলারের প্রতি আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা, আর তাতেই বাড়ছে স্বর্ণের দাম। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস বলছে চলতি বছরের শেষে আউন্স প্রতি স্বর্ণের দাম ছাড়াবে $5,400। এদিকে স্বর্ণের পাশাপাশি বেড়েছে রূপার দামও, আউন্স প্রতি 7.5% বেড়ে ছাড়িয়ে গেছে $103 ঘর। বিশ্ববাজারে বেড়েছে তেলের দামও 3% বেড়ে ব্যারেল প্রতি দাম উঠেছে প্রায় $66। মূলত ইরানের উপর চাপ বৃদ্ধির অংশ হিসেবে তেল পরিবহনকারী জাহাজের উপর ট্রাম্পের আরও নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যের দেশটির দিকে একটি নৌবহর পাঠানোর ঘোষণায় বাড়ে এই জ্বালানির দাম। গেল দিন যা পৌঁছায় 1 সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে। এর আগে গ্রিনল্যান্ডের ব্যাপারে ট্রাম্পের পদক্ষেপের ফলে সপ্তাহের শুরুতে বাড়ে তেলের দাম।
ভারতের তৈরি পোশাক, বস্ত্র ও প্লাস্টিক সহ অধিকাংশ পণ্যে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। শুধু ভারত নয়, ইন্দোনেশিয়া ও কেনিয়ার পণ্যেও জিএসপি স্থগিত করেছে ইউ জার্নালের তথ্য অনুযায়ী গেল 25 সেপ্টেম্বর এ নিয়ে এক বিধিমালা জারি করে ইউরোপীয় কমিশন, যার মাধ্যমে 2026-28 সময়কালের জন্য ভারত, ইন্দোনেশিয়া ও কেনিয়ার কিছু জিএসপি স্থগিত করা হয়েছে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 2028 সালের 31 ডিসেম্বর পর্যন্ত তা কার্যকর থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও চিপ শিল্পে দীর্ঘদিনের এশিয়া নির্ভরতা কমাতে চায় যুক্তরাষ্ট্র। প্রযুক্তি খাতে নিজেদের আধিপত্য ধরে রাখতে নিত্য নতুন উদ্ভাবনে বিনিয়োগ করছে দেশটি, যার নেতৃত্বে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান এনভিডিয়া। কিন্তু এই লক্ষ্য অর্জনে অর্থনৈতিক সহায়তার পাশাপাশি দরকার রাজনৈতিক সদিচ্ছা। নুসরাত মমির প্রতিবেদন। চীন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি যুদ্ধের মধ্যমণি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি TSMC। 1987 সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি উৎপাদন করে অত্যাধুনিক চিপ, যা ব্যবহার করে অ্যাপল, এনভিডিয়া ও টেসলার মতো বড় কোম্পানি। দীর্ঘ সময় ধরে চলা এশিয়ার নির্ভরতা কমাতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান এনভিডিয়া। চিপ শিল্পের যুগান্তকারী পরিবর্তন আনতে $5 ট্রিলিয়ন প্রতিষ্ঠানটি হাতে নেয় নানা উদ্যোগ, যার মধ্যে রয়েছে রোবট চালিত কারখানা স্থাপনের পরিকল্পনা। যেসব রোবট পরিচালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এবং উৎপাদন হবে যুক্তরাষ্ট্রেই, যেখানে আগামী 4 বছরে বিনিয়োগ করা হবে $500 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শিল্প বিপ্লবে এনভিডিয়ার পাশাপাশি এগিয়ে এসেছে অন্যান্য প্রতিষ্ঠানও। এরই মধ্যে সেমিকন্ডাক্টর তৈরির মেশিন বানিয়েছে মার্কিন স্টার্টআপ সাবস্ট্রেট, যা ডাচ সংস্থা ASML এর সবচেয়ে উন্নত লিথোগ্রাফি সরঞ্জামের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম। যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ উৎপাদন ব্যবসা গড়ে তুলতে $100 মিলিয়ন তহবিল সংগ্রহ করেছেন সাবস্ট্রেটের প্রতিষ্ঠাতা জেমস ব্রাউন। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে পূর্ণমাত্রায় এসব পরিকল্পনা বাস্তবায়ন কঠিন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অগ্রগতি চিপ, ডাটা সেন্টার এবং গ্রিডের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন সিদ্ধান্তের উপর নির্ভর করে। তাই প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেং হুয়াং। নুসরাত মৌমি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।